জলবায়ু পরিবর্তনে সতর্ক হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর, বহুপাক্ষিক উদ্যোগ নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সৌদি যেতে ফের রাস্তায় প্রবাসীরা, 1 অক্টোবর থেকে ফ্লাইট, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। টিকিটের জন্য ভিড়। ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তি ঠেকাতে কঠোর নজরদারি, এনআইডি জালিয়াতিতে জড়িতদের ছাড় নয়। নিহত কিশোরীর জীবিত ফেরা, বিচারিক তদন্তের নির্দেশ, 4 নভেম্বরের মধ্যে দিতে হবে প্রতিবেদন। ফের চড়া পেঁয়াজের বাজার, আমদানি বাড়লে কমবে দাম, বলছেন ব্যবসায়ীরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7:21 সংবাদে, সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। সংবাদে এছাড়াও থাকছে প্রীতিলতার জীবনী নিয়ে হচ্ছে চলচ্চিত্র, প্রধান চরিত্রে নুসরাত ইমরোজ তিশা। জলবায়ু পরিবর্তন ও করোনা মহামারী, এই দুই সংকট কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ ও আশ্রয়স্থল। মোকাবেলায় দ্বন্দ্ব সংঘাত নয়, বহুপাক্ষিক উদ্যোগের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘের 75তম সাধারণ পরিষদ অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন অনলাইন বৈঠকে উঠে আসে এসব তথ্য। এদিকে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান পত্রিকায় লেখা নিবন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকট মোকাবেলায় বিশ্বকে সতর্ক হওয়ার তাগিদ দিয়েছেন। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন দুলি মল্লিক। জলবায়ু পরিবর্তনের কারণে ধীরে ধীরে জীববৈচিত্র্য হারাচ্ছে পৃথিবী, বাড়ছে মহামারী। এভাবে চলতে থাকলে এক পর্যায়ে বছরে 5 থেকে 6টি মহামারীর মুখোমুখি হতে হবে মানবজাতিকে। সম্প্রতি জাতিসংঘের রিপোর্টে উঠে আসে এ তথ্য। সংস্থাটির 75তম সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন অনলাইন বৈঠকে একই সতর্ক বার্তাই দিলেন বক্তারা। তারা বলছেন, পরিবেশ ধ্বংসের সাথে মহামারীর যোগসূত্র। এখন যেসব রোগের প্রকোপ দেখা যাচ্ছে তার 1/3 পরিবেশের সাথে সম্পৃক্ত। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান পত্রিকায় "A third of my country was just underwater, the world must act on climate" শিরোনামে নিবন্ধ লেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে তিনি আপাত দৃষ্টিতে নিরাপদে থাকা দেশগুলোকে মনে করিয়ে দিয়েছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সত্যি হলে তারাও বেশি দিন নিরাপদে থাকতে পারবেন না। নিবন্ধে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর নানা দিক তুলে ধরেন তিনি। এর মধ্যে গেল মাসে বন্যায় হাজার হাজার হেক্টর ফসলি জমি প্লাবিত ও 15 লাখেরও বেশি মানুষের বাস্তুচ্যুত হওয়ার কথা উঠে এসেছে। একই সঙ্গে করোনা সংক্রমণে অর্থনীতিতে বড় ধাক্কার বিষয়টিও তুলে ধরেন প্রধানমন্ত্রী। জলবায়ু সংকট আর মহামারী, এই দুই সংকটের প্রভাব বহুমুখী, তাই আন্তর্জাতিক সমন্বয়ের তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুলি মল্লিক, 21 টেলিভিশন। কোভিড-19-এ আরও 28 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা 5000 ছাড়ালো। এদের মধ্যে 21 জন পুরুষ ও 7 জন নারী। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে, 103টি ল্যাবে 12,900 নমুনা পরীক্ষা হয়েছে একদিনে। শনাক্ত হয়েছে 1540 জন। এ নিয়ে এ পর্যন্ত দেশে কোভিড-19 রোগীর সংখ্যা 3,55,384। অন্যদিকে 24 ঘন্টায় 2,139 জন সহ মোট সুস্থ হয়েছে 2,65,092 জন। সৌদি আরবে কর্মস্থলে ফেরার টিকিটের জন্য আজও সড়কে অপেক্ষা প্রবাসীদের। ফ্লাইট সমস্যা মিটলেও টিকিট পাওয়ার অনিশ্চয়তা কাটছে না তাদের। সৌদি এয়ারলাইন্স বলছে, টোকেনের ধারাবাহিকতায় সবাইকে টিকিট দেয়া হবে। পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন জানিয়েছেন, 1 অক্টোবর থেকে ফ্লাইট পরিচালনা করবে বিমান, তখন সমস্যা কেটে যাবে। মোহাম্মদ নুরুন নবীর সহায়তায় জসিম জুয়েলের রিপোর্ট। গত কয়েকদিন ধরেই সৌদি আরবে ফিরতে টিকিটের জন্য বিক্ষোভ করছিলেন প্রবাসীরা। বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টার পর ভিসা জটিলতা ও ফ্লাইট পরিচালনার সমস্যার সমাধান হলেও নতুন সংখ্যা দেখা দেয় টিকিট প্রাপ্তি নিয়ে। কয়েক দিনের ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালেও কারণ বাজারে সৌদি এয়ারলাইন্স অফিসের সামনে টিকিটের জন্য জড়ো হন প্রবাসীরা।
মতিঝিলে বিমান অফিসের সামনেও টিকিট প্রত্যাশীদের ভিড়। 1 থেকে 17 মার্চ পর্যন্ত যাদের রিটার্ন টিকিট ছিল তাদের টিকিট দেয় বাংলাদেশ বিমান। সৌদি এয়ারলাইন্স টিকিট না দেয় ক্ষোভ প্রকাশ করেন অনেকে, কালোবাজারির আশঙ্কাও করছেন কেউ কেউ। এখনো পর্যন্ত একজন লোক ভিতরে যেতে পারে নাই। তারা আজকের যে লোকদেরকে টিকিট দেওয়ার কথা, আদৌ তারা টিকিট পাবে কিনা টোকেনে অপেক্ষা করতেছে, তাদেরকে কাউকে ভিতরে প্রবেশ করতে দিতেছে না। 500 লোককে টিকিট দিবে, 500 লোকের মধ্যে এই পর্যন্ত আমরা একজন লোককে দেখি নাই। আমরা না খাই না দায় এখানে এখন পর্যন্ত বসে রয়েছে। আজ যে 5টা দিন হয়ে গেছে। আমরা প্রতিদিন আসতেছি, প্রতিদিন যাইতেছি, প্রতিদিন আসতেছি, প্রতিদিন যাইতেছি। এখন ভিতরে কি হইতেছে তা আমরা জানি না। সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয় টিকিট দেয়া হবে টোকেনের ক্রমিক সংখ্যার ভিত্তিতে, যাদের টোকেন নেই তারা টিকিট পাবেন পরে। আজকে আমরা 500 সার্ভ করার ইনশাআল্লাহ চেষ্টা করতেছি। কালকে পরশু এইভাবে গ্রাজুয়ালি আমরা করব। কালকে পরশু আমাদের অফিস খোলা, এইভাবে আমরা করে ইনশাআল্লাহ আমরা যত তাড়াতাড়ি পারি এটা ক্লিয়ার আপ করার চেষ্টা করব। এদিকে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, সৌদি সরকারের কাছ থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি পাওয়া গেছে, দ্রুত সংকট কেটে যাবে বলেও মন্তব্য করেন তিনি। বিমানের ফ্লাইটগুলো যারা বাতিল করেছিল তারা বলেছে সবগুলো 1 তারিখ থেকে চালু হবে। যাদের ভিসা উত্তীর্ণ হয়ে গেছে সৌদি সরকার বলেছে কোনো সমস্যা নাই, তারা রোববারে তাদের অফিস খুলবে, তখন গিয়ে তারা ভিসা নবায়ন করতে পারেন। বিমান বাংলাদেশ এবং সৌদি এয়ারলাইন্স একসঙ্গে ফ্লাইট পরিচালনা করায় নির্ধারিত সময়ে কর্মীরা কর্মস্থলে ফিরতে পারবেন বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। যারা আটক ছিলেন তারা এখন প্রত্যেকে তাদের স্ব কাজে যেতে পারবেন। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংকটে ওমান থেকে ফিরে আসা প্রবাসীদের কর্মস্থলে যেতে কোনো বাধা নেই। 1 অক্টোবর থেকে বিমানের নিয়মিত ফ্লাইট চালু হলেই তারা যেতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার ওমান। করোনাকালে ওমান থেকে দেশে ফিরে আসেন বহু প্রবাসী শ্রমিক। এরই মধ্যে ওমান আইন বদল করে অনলাইন নিবন্ধন প্রথা চালু করেছে। এতে শঙ্কিত হন ফিরে আসা শ্রমিকরা। এমন পরিস্থিতিতে এই শ্রমিকদের সুসংবাদ দিলেন পররাষ্ট্রমন্ত্রী। তারা যদি সুলতানেই ওমানে যেতে চান তাহলে তারা they can go without obligation of having no objection certificate from the embassy, দরকার হবে না নো অবজেকশন সার্টিফিকেট, এবং 1 তারিখ থেকে তারা যাবেন এবং বলেছে যে কোনো এয়ারলাইন যেটাই ওমানে যায় সেইটা দিয়ে তারা যেতে পারবে। তবে ওমান যাবার আগে করোনা সংক্রমণ পরীক্ষার ফল সহ প্রয়োজনীয় সব কাগজপত্র হালনাগাদ থাকতে হবে। ভ্যালিড ওমানি আপনার রেসিডেন্ট আইডি খামা, ভ্যালিড পাসপোর্ট, কোভিড-19 PCR টেস্ট করতে হবে, আর ম্যান্ডেটরি 14 ডেজ কোয়ারেন্টাইন আফটার অ্যারাইভেল ইন ওমান। প্রবাসী শ্রমিকদের কর্মস্থলে ফিরে যেতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তি রোধ করা ইসির একার দায়িত্ব নয়, বরং সামগ্রিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন এনআইডি ডিসি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম। তিনি বলেছেন, শুধু রোহিঙ্গাদের উপরই নয়, ইসির কর্মকর্তাদের উপরেও নজরদারি আছে। এনআইডি জালিয়াতির সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। অবৈধভাবে ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তি নতুন ঘটনা নয়। জালিয়াতির বিভিন্ন অভিযোগ উঠেছে রোহিঙ্গাদের বিরুদ্ধে। সতর্ক অবস্থানে নির্বাচন কমিশন। প্রায় 10 লাখের বেশি রোহিঙ্গার বায়োমেট্রিক তথ্য সহ রোহিঙ্গার ডাটাবেজ তৈরি করেছে ইসি। 32টি এলাকা চিহ্নিত করে ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তি ঠেকাতে কাজ করছে বিশেষ কমিটি। অনলাইন সংবাদ সম্মেলনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বলেন, এনআইডি নিতে যেসব দলিল লাগে সেগুলো কিভাবে রোহিঙ্গারা পায় তা খতিয়ে দেখা হচ্ছে। এখানে কিন্তু শুধু এনআইডি উইংয়ের একক দায়িত্ব না, এটা একটা সামগ্রিক দায়িত্ব। এটার সাথে যারা সম্পৃক্ত অ্যাকচুয়ালি তাদের সবাইকে নিয়ে আমরা মিটিং করে, যাতে করে কে বাবা সাজলো সেটাও ধরা দরকার, কে তাকে নাগরিকত্ব সনদ দিল সেটাও ধরা দরকার, কে তাকে জন্ম সনদ দিল, এইগুলো বিষয়ে কিন্তু আমাদের নিখুঁতভাবে যাচাই করা দরকার। ইসির কর্মকর্তাদের ওপরও নজরদারি রয়েছে বলে জানান এনআইডি ডিজি। আমরা কিন্তু নিজেদের নজরদারি, তাদের এন্ট্রি, তাদের পাসওয়ার্ড,
তাদের যে ফেসিয়াল রিকগনিশন, তারা যারা রেজিস্ট্রেশন অফিসার হিসেবে লোকাল সার্ভার প্রবেশ করবে, ডাটা এন্ট্রি অপারেটর যারা ডাটা এন্ট্রি দেবে, তাদের কিভাবে সিকিউরিটি সেফটি এবং লোকাল সার্ভারে কিভাবে সিকিউরিটি সেফটি মেনটেন করা যায়, এগুলো বিষয় তো আমরা সারা দেশব্যাপী গ্রহণ করছি। এদিকে 2,07,000 দ্বৈত ভোটার শনাক্ত করা হয়েছে। উদ্দেশ্যমূলকভাবে তথ্য গোপন করে দ্বৈত ভোটার হওয়ায় এনআইডি লক করা হয়েছে 927 জনের। মামলা দায়ের করারও নির্দেশনা দিয়েছে ইসি। সাবরিনা ও কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতির কথাও তুলে ধরেন তিনি। আমরা কেউ অনৈতিক কাজ করলে আবার বলতে চাই, এনআইডি তথা ইলেকশন কমিশন কখনো কাউকে ছাড় দেয়নি এবং ভবিষ্যতে ছাড় দেওয়া হবে না। এনআইডি কার্যক্রম তদারকিতে পর্যায়ক্রমে সারা দেশের 10টি টিমের মাধ্যমে সাঁড়াশি অভিযান পরিচালনা সহ নানা পদক্ষেপের কথা তুলে ধরেন এনআইডি ডিজি। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জে কিশোরী জীবিত থাকার পরও ধর্ষণ ও হত্যা মামলা চলার ঘটনায় বিচারিক তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে 4 নভেম্বরের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিচারপতি এম এনায়েতুর রহিম এবং বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। বিস্তারিত জানাচ্ছেন শাকিরা আরজু। গত 4 জুলাই নারায়ণগঞ্জে 5ম শ্রেণীর ছাত্রী নিখোঁজ হলে মেয়েটির বাবা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ আব্দুল্লাহ, রকিব ও খলিল নামে 3 জনকে গ্রেফতার করে। জবানবন্দিতে এই 3 জন মেয়েটিকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে। জবানবন্দি গ্রহণের পর আসামিদের জেলে পাঠানো হয়। 23 আগস্ট ওই স্কুল ছাত্রীকে খুঁজে পাওয়া যায়। প্রশ্ন ওঠে, মেয়েটি জীবিত থাকা সত্ত্বেও আসামিরা কিভাবে ধর্ষণ ও হত্যা সম্পর্কিত স্বীকারোক্তি দিল। এরপর সদর থানার কার্যক্রমের বিষয়ে বিচারিক তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। জবানবন্দি, ভিকটিম, আসামি, আইনজীবী সবার সঙ্গে কথা বলবেন, সবার জবানবন্দি নিয়ে একটি তদন্ত রিপোর্ট প্রস্তুত করবেন। এই প্রস্তুতকৃত তদন্ত রিপোর্ট 4 নভেম্বরের মধ্যে হাইকোর্টে সাবমিট করবেন এবং 5 নভেম্বর এই মামলার পরবর্তী আদেশের জন্য দিন নির্ধারণ করা হয়েছে। তদন্তের সময় দুপক্ষের আইনজীবীকেও উপস্থিত রাখতে নির্দেশ দেওয়া হয়। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি রেকর্ড করার সময়, ইনকোয়ারির সময় তদন্তকারী যে 2 জন কর্মকর্তা আছেন তাদের 2 জনের সঙ্গেই তাদের জবানবন্দি তিনি রেকর্ড করবেন, তারপরে তিনি তার ফাইন্ডিংস দেবেন। এর আগে এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট করা হলে মামলার নথি ও তদন্ত কর্মকর্তাকে তলব করে হাইকোর্ট। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। কমতে না কমতেই ফের বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজে 5 টাকা আর ভারতীয় পেঁয়াজে বেড়েছে 10 টাকা পর্যন্ত। হঠাৎ দাম বাড়ায় বিপাকে ভোক্তারা। আমদানি মাধ্যমে সরবরাহ বাড়ালে পণ্যটির দাম নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। ভারত রপ্তানি বন্ধের 2 দিনের মধ্যে 50 টাকা কেজির পেঁয়াজ 100 টাকায় উঠে যায়। তবে সরকারের বিভিন্ন পর্যায়ের বাজার তদারকির কারণে কয়েকদিনের মধ্যেই তা নেমে আসে 80 থেকে 85 টাকায়। কিন্তু 2 দিন ধরে ফের ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার। তবে সরবরাহ বাড়িয়ে মূল্য নিয়ন্ত্রণে এরই মধ্যে দেশের কয়েকটি বড় ব্যবসায়ী গ্রুপ পেঁয়াজ আমদানির প্রক্রিয়া শুরু করেছে। রাজধানীর কারণ বাজারের আড়তে দেশি পেঁয়াজ কেজি বিক্রি হচ্ছে 82 থেকে 86 টাকায়। দেশি ওটা বিক্রি হচ্ছে মানে 82 আর যেটা হলো কিং বলে ফরিদপুর, এটা বেচতেছি আমরা 75-76। এটা 90 টাকা পড়তে ভাই। আমরা বেচতেছি হলো ওই খুচরো বেচতেছি 82 টাকা আর পাইকারি বেচতেছি 80 টাকা। দেশে আমদানি না হলে তো দামটা কমবে না। তবে কয়েক গজ দূরেই খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজে 2 থেকে 5 এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 10 টাকা বেশি দরে। গতকালকে যে ইন্ডিয়ান পেঁয়াজ পাইকারি বিক্রি হয়েছে 60 টাকা, আজকে সেই ইন্ডিয়ান পেঁয়াজ পাইকারি 70 টাকা। কালকে 65 টাকা কিনে 70 টাকায় বেচছি, আজকে 70 টাকা কিনে 75 টাকায় বেচতেছি ইন্ডিয়ান পেঁয়াজ। বাজার নিয়ন্ত্রণে সরবরাহ বৃদ্ধির পাশাপাশি নজরদারি বাড়ানোর পরামর্শ সাধারণ ক্রেতাদের। প্রতিবেদন দেখি যে 60 টাকা কেজি হয়েছে, দাম কমছে, কই বাজারে এসে তো দেখলাম যে দাম কমে নাই। পাল্লা নিচ্ছে 450 টাকা এক পাল্লা, 90 টাকা কেজি পড়ছে। ইন্ডিয়ান পেঁয়াজ 70 টাকা কেজি। শীঘ্রই চীন, তুরস্ক, হল্যান্ড ও মিশর থেকে পেঁয়াজ আসবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতি নিচ্ছে। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বেসরকারি হাসপাতালে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মেয়রের ক্ষোভ, প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত, বললেন মন্ত্রী। তিস্তার পানি বাড়ছে, রংপুরের 3 উপজেলা প্লাবিত, হাতিয়ে দুর্ভোগে 5,000 পরিবার।
দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। বিএনপি নেতারা বিদেশে বসে সরকার পতনের ষড়যন্ত্র করে আবার দেশে নির্বাচনে অংশগ্রহণের কথা বলে। এতে তাদের দ্বিচারিতা এবং ষড়যন্ত্রের রাজনীতি স্পষ্ট। ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি এবং সাম্প্রদায়িক একটি অপশক্তি বিদেশি সংস্থার সাথে গোপনে বৈঠক করে সরকার পতনের ষড়যন্ত্র করছে বলে গণমাধ্যমে খবর এসছে। তারা বিদেশে বসে সরকার পতনের জন্য ষড়যন্ত্র করে আবার দেশে নির্বাচনে অংশগ্রহণের কথা বলছেন। এ থেকে বিএনপি দ্বিচারিতা এবং ষড়যন্ত্রের রাজনীতি স্পষ্ট হয়। দেশের বেসরকারি হাসপাতালগুলো চিকিৎসার নামে মানুষের কাছ থেকে ডাকাতের মতো পয়সা হাতিয়ে নিচ্ছে, অথচ সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি গড়ে তুলছে না। এই অভিযোগ ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামের। জনস্বাস্থ্য বিবেচনায় দেশের সব সিটি কর্পোরেশন ও পৌর এলাকায় নিরাপদ চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এমন অভিযোগ করেন। আর স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানান, চিকিৎসা বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা জোরদার করতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। করোনা মহামারীতে চিকিৎসা বর্জ্য একটা বড় সমস্যা হিসেবেই দেখা দিয়েছে। অধিকাংশ চিকিৎসা কেন্দ্রে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় অন্য সব স্বাস্থ্য ঝুঁকির সঙ্গে যুক্ত হয়েছে করোনা সংক্রমণের আশঙ্কা। এমন প্রেক্ষাপটে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার উপায় খুঁজতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বসে ঢাকার 2 সিটির মেয়র সহ জনপ্রতিনিধিদের বৈঠক। তারা বলছেন, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় নাজুক অবস্থা বিরাজ করছে। তারা হাসপাতালগুলোর দুর্বল বর্জ্য ব্যবস্থাপনার সমালোচনা করেন। জমি জমা বেচা হাসপাতালের বিল পরিশোধ করছে, অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা করছে বিভিন্ন হাসপাতালগুলোতে। বিভিন্ন চেকআপের নামে তারা কিন্তু তাদের বিল কিন্তু অনেক বেশি। তাদের যে বিভিন্ন পরীক্ষার যে বিল, এটি সম্পূর্ণ একটা ডাকাতির মতন, কিন্তু এটা হতে পারে না। তারা তাদের বর্জ্যগুলা ঠিক মতো ফেলছে না, এটি মনিটরিং করা হচ্ছে না। এই চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা সহ প্রত্যেকটা বিষয়ে আমরা উল্লেখ করব, আমরা তাদেরকে নিবন্ধনের মাধ্যমে এনে তাদেরকে এই বাস্তবায়ন করতে আমরা বাধ্য করব। শুধু ঢাকা শহর নয়, সারা দেশের হাসপাতাল সঠিক বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আনতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্যোগ নেবার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর। ইন্টারনাল কি সমস্ত ফ্যাসিলিটিগুলো তারা থাকলেই শুধুমাত্র লাইসেন্স দেবেন, এটা আমার মনে হয় এনশিওর করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। এবং এই বিষয়টা যদি না করে, আমার মনে হয় একটা সময়ের ব্যবধানে এই ব্যবস্থা চলতে দেওয়া যায় না। তাদের যে সমস্ত ড্রব্যাক আছে, অর্থাৎ যে সমস্ত ব্যর্থতা আছে, যে সমস্ত আপনার লজিস্টিক সাপোর্ট নাই, ওগুলো এনশিওর করবেন। আর না হলে তাদের ক্লিনিক অবশ্যই বন্ধ দেওয়ার জন্য আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের মেয়রদেরকে উদ্বুদ্ধ করব। সুষ্ঠু হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের সময় করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার ফজলেনুর তাপস। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটির কেন্দ্রীয় অ্যাডভোকেসি এবং ওরিয়েন্টেশন সভায় মেয়র বলেন, কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি অনুসরণ, মুখে মাস্ক পরা, সাবান দিয়ে হাত ধোয়া সহ সব ধরনের স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। 4 থেকে 17 অক্টোবর সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত 1487টি কেন্দ্রে 6 থেকে 59 মাসের শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি বেড়ে রংপুরের 3 উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী প্রায় 10,000 মানুষ। এদিকে নোয়াখালীর হাতিয়ায় বন্যার পানি নেমে গেলেও এখনও দুর্ভোগে বেশ কয়েকটি ইউনিয়নের 5,000 পরিবার। অর্থের অভাবে অনেকেই ঘরবাড়ি মেরামত করতে পারছেন না। প্রতিনিধিদের সহায়তায় জানাচ্ছেন রত্না জামান। অবিরাম বৃষ্টি আর উজানের ঢলে ডালিয়া পয়েন্টে তিস্তা প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। তিস্তার জলে প্লাবিত হয়েছে রংপুরের গঙ্গাচড়া, পীরগাছা ও কাউনিয়ার নিম্নাঞ্চল সহ বেশ কিছু চর। তবে জলবন্দী হয়েছে 25 গ্রামের অন্তত 10,000 মানুষ।
নোয়াখালীতে পানির চাপে বেড়িবাঁধ ধসে ভেঙে গেছে ঘরবাড়ি, বিলীন হয়েছে মেঘনায়। নোয়াখালীর হাতিয়ার, নিঝুমদ্বীপ, হরণী, চান্দনী, সুখচর ও সোনাদিয়া ইউনিয়নের 20টি গ্রামের মানুষ এখন আশ্রয়হীন। টাকার অভাবে অনেকে বাড়িঘর মেরামত করতে পারছেন না। আমরা ওখানে ঘরে কান্দি কোনো মতে ভাঙাচুরা কান্দি জুয়া চালি দি রয়েছি। টিয়া থাকতে চলে যাইতাম গহনে কোনো রকম রয়েছি, যদি সরকারের সহযোগিতা করে করবে আর রোডঘাট নাই, এখন সব ভাঙিচুরি বন্যার পানিতে সব নিয়ে গেছে। দুর্গতদের ঘর তৈরির আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মজিদ বর্ষে কেউই গৃহহীন থাকে, সেক্ষেত্রে যাদের জরাজীর্ণ ঘর তাদেরকে সরকার সবাইকেই ঘর করে দেবে। এই দ্বীপে প্রায় 8 লাখ মানুষের বসবাস। দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন নদীপাড়ের এসব মানুষ। এদিকে স্বেচ্ছাশ্রমে ধরলা নদীর ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন লালমনিরহাটের দ্বীপচরের বাসিন্দারা। বালুভর্তি বস্তা আর বাঁশের পাইলিং দিয়ে গ্রাম রক্ষার চেষ্টা করছেন তারা। রত্না জামান, 21 টেলিভিশন। দৌলতদিয়া ফেরিঘাটে পণ্যবাহী ট্রাকের সারি আজও কমেনি। ফেরি সংকটের পাশাপাশি নাব্য সংকট এবং তীব্র স্রোতে কয়েকদিন ধরে ফেরি পারের অপেক্ষায় রয়েছে প্রায় 300-রও বেশি পণ্যবাহী ট্রাক। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে চালকদের। ভিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহ ব্যবস্থাপক মাহবুব হোসেন জানান, পাটুরিয়া ঘাট এলাকায় নাব্য বাড়াতে ড্রেজিং করা হচ্ছে, যে কারণে ফেরিগুলো স্বাভাবিক চলাচল করতে সমস্যা হচ্ছে। এই মুহূর্তে 9টি রোরো, 5টি ইউটিলিটি সহ মোট 14 ফেরি এবং 16টি লঞ্চ চলাচল করছে। নিরাপদ ও সাশ্রয়ী নৌপথ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রাজধানী ভিআইডব্লিউটিএ ভবনে বিশ্ব নৌ দিবসের আলোচনায় ভার্চুয়ালি অংশ নেন তিনি। বলেন, ব্লু ইকোনমি কাজে লাগাতে সবল নীতি কাঠামো প্রয়োজন। এজন্য স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ সমন্বয়ে টাস্ক ফোর্স গঠন করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে প্রকৌশলী তাকসিম এ খানকে পুনঃনিয়োগের প্রস্তাবের বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয়েছে। স্থানীয় প্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, ঢাকা ওয়াসা ও ওয়াসার সচিবকে রিটে বিবাদী করা হয়েছে। তাকসিম এ খানকে পুনঃনিয়োগের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো সুপারিশ কেন অবৈধ হবে না সেই মর্মে রুল চাওয়া হয়েছে। একই সঙ্গে 19 সেপ্টেম্বর ওয়াসা বোর্ড সভায় প্রকৌশলী তাকসিম এ খানকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের যে প্রস্তাব তোলা হয়েছে তার স্থগিত আদেশও চাওয়া হয়েছে। 2009 সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে প্রথম নিয়োগ পান তাকসিম এ খান। অর্থ পাচার মামলায় এনামুল হক এনু ও রূপম ভূঁইয়া সহ 12 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালত আগামী 4 নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এর আগে এই মামলার কারাগারে থাকা 12 আসামির মধ্যে 7 জনকে আদালতে হাজির করা হয়। ক্যাসিনো কাণ্ডে আলোচিত এনু ও তার ভাই রূপনের বিরুদ্ধে গত বছরের 25 সেপ্টেম্বর রাজধানীর গ্যান্ডারিয়া থানায় মামলা করে র্যাব। আকাশসীমায় নিয়ন্ত্রণ জোরদার ও নিরাপদ বিমান চলাচলে ফ্রান্স থেকে কেনা হচ্ছে অত্যাধুনিক রাডার সিস্টেম। এর মধ্যে এয়ার ফ্রান্সের সঙ্গে স্বাক্ষরের জন্য চুক্তির খসড়া অনুমোদন হয়েছে। নতুন রাডার সিস্টেমে বাংলাদেশের আকাশসীমা অতিক্রমকারী সব উড়োজাহাজ শনাক্ত করা সম্ভব হবে। স্যাটেলাইট নির্ভর রাডার বসলে এয়ার ট্রাফিক ব্যবস্থায় উন্নয়ন আসবে। দেখুন জসিম জয়েলের রিপোর্ট। 36 বছরের পুরনো রাডার ও এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমে চলছে আকাশ যোগাযোগ। সে কারণেই আকাশে নিয়ন্ত্রণও সীমিত। এখনকার রাডারটির যোগাযোগ সক্ষমতা সর্বোচ্চ 200 নেটিক্যাল মাইল, আর উড়োজাহাজ দেখতে পারে মাত্র 100 নেটিক্যাল মাইল পর্যন্ত। এই সীমার বাইরে উড়োজাহাজ ধরা পড়ে না। তাই আকাশসীমার সক্ষমতা বাড়াতেই নতুন রাডার কিনছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সংস্থাটির চেয়ারম্যান জানালেন, সক্ষমতা না থাকায় বিশাল আকাশসীমা এলাকা নিয়ন্ত্রণহীন। আকাশসীমাতে এখন তো ট্রাফিক বেড়ে গেছে এবং ট্রাফিক সিচুয়েশন প্রতিনিয়ত বাড়তেছে। এটাকে ম্যানেজমেন্ট করার জন্য এখন দরকার হলো ডিজিটালাইজড সিস্টেম দরকার, অটোমেটেড সিস্টেম দরকার। ওই জিনিসটা আমাদের অন্তর্ভুক্ত নাই এখনও। সেটার মাধ্যমে এটা আসলে পরে এটা নতুন একটা আধুনিকায়ন হবে এবং এটা উড্ডয়ন ব্যবস্থাটা নিরাপদ হবে। রাডার কেনার সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। নতুন রাডার সিস্টেম সরবরাহ করবে ফ্রান্সের থেলাস কোম্পানি। আকাশসীমা
যে আছে এখন তো আরও বড় হয়েছে, প্লাস আমাদের যে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম এটা অনেক পুরনো হয়ে গেছে। এটাকে রিপ্লেস করার জন্য আমরা নতুন রাডার কেনার সরকার উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগের ইয়েতে হচ্ছে আমরা একটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিলের মাধ্যমে ফরাসি গভর্নমেন্টের সাথে একটা ডিল করতে যাচ্ছি। এই ব্যাপারে আমাদের যে টেকনিক্যাল স্পেসিফিকেশন তৈরি করার সেটা আমরা করে ফেলেছি। নতুন রাডার সিস্টেমে আকাশসীমা নিয়ন্ত্রণ ও যোগাযোগ সক্ষমতা দুটোই বাড়বে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতি। যখন ফিরবো তখন যা থাকবে। প্রণোদনা প্যাকেজের পুরোপুরি সুবিধা পাচ্ছে না ক্ষুদ্র শিল্প, প্রক্রিয়াগত জটিলতার অভিযোগ। করোনায় ইউরোপে বেড়েছে মৃতের হার, বিশ্বজুড়ে আক্রান্ত 20 লাখেরও বেশি। দেখছেন সন্ধ্যা 7:21 সংবাদ। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চালু হলো হিমঘর। উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার। এই হিমঘরে একসাথে 40টি মৃতদেহ রাখা যাবে। অনুষ্ঠানে জানানো হয়, হিমঘরের সংখ্যা প্রয়োজনের চেয়ে কম থাকায় মৃতদেহ রাখা নিয়ে সমস্যা হতো। নতুন হিমঘরটি চালু হওয়ায় এ সংকটের অনেকটাই সমাধান হবে। করোনা মোকাবেলায় ছোট বড় সব খাতের জন্য 1 লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ দিয়েছে সরকার। ইতিমধ্যেই বড় উদ্যোক্তারা প্রণোদনার অর্থের বেশিরভাগই নিতে পেরেছেন। তবে উল্টো চিত্র ক্ষুদ্র ও মাঝারি খাতে। 20,000 কোটি টাকা বরাদ্দ থাকলেও ব্যাংকগুলোর অনীহা ও প্রক্রিয়াগত জটিলতায় প্রণোদনার সুবিধা পুরোপুরি কাজে লাগাতে পারছেন না তারা। তবে বিসিক বলছে, ঋণ বিতরণ তদারকিতে মাঠ পর্যায়ে কমিটি কাজ করায় ধীরে ধীরে সুফল মিলছে। মেহেদী হাসানের রিপোর্ট। করোনা সংকট পুরোপুরি না কাটলেও কর্মব্যস্ততার এ চিত্র রাজধানীর ধুলাইখালের। গাড়ি, ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যাল পণ্যের পুরনো যন্ত্রাংশ আলাদা করার পাশাপাশি নতুন যন্ত্রাংশ তৈরি হচ্ছে এখানে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, করোনার কারণে বেশ কয়েক মাস বন্ধ ছিল ব্যবসা। এখন চালু হলেও কেনাবেচা খুবই কম। তবে ক্ষতি পোষাতে প্রণোদনার জন্য ব্যাংকে আবেদন করেননি অনেকেই। এই মন্দা কাটায় উঠতে হইলে মনে করেন যে বিদেশি প্রোডাক্টের উপরে সরকারের একটা করতে হবে। ধরে নিতে পারেন যে এখন বর্তমানে 40% আছে, 60% মাইনাস হয়েছে। ব্যাংক তো আমাদেরকে এই ব্যাপারে কিছু বলে না। আমরা তো ঋণ করে এই ব্যবসা সবাই ওই কলমে খাতার মধ্যেই থাকে, বাস্তবে থাকে না। এগুলি হলো গিয়া ওই গার্মেন্টস সেক্টর যারা আছে ওদের জন্য। ঋণ অনুমোদনে অনেক কাগজপত্র চায় ব্যাংক, তাই প্রণোদনার আওতায় ঋণ পেতে নারী ক্ষুদ্র উদ্যোক্তাদের আগ্রহ আরও কম। যারা করেছে তাদের মোটামুটি পেপারস আছে, কিন্তু ওদের কাছ থেকে এক্সপিরিয়েন্সগুলো শুনে বাকি উদ্যোক্তারা যাদের কোনো পেপারসই নেই তারা আর সাহস করে নাই যে এই পেপারস করে আবার যাবো। তো পেপারসে অনেক সময় লাগে, অনেক টাকা পয়সার ব্যাপার লাগে, যে ট্রেড লাইসেন্স করতে অনেক খরচের ব্যাপার। তো এই জায়গাটা তারা যেতে চায় না। তবে বিসিক বলছে, আগস্ট পর্যন্ত এ খাতে চলতি মূলধন বাবদ 2,631 কোটি টাকা ঋণ ছাড় করা হয়েছে, আর অনুমোদন হয়েছে 4,280 কোটি টাকা। প্রণোদনা ঘোষণা করার ফলে এটা বাস্তবায়ন হলো কি হলো না, এটা কোনো মনিটরিং বডি নাই। এবার বিসিকের নেতৃত্বে শিল্প মন্ত্রণালয়ের তরফ থেকে প্রতিটা জেলাতে জেলা ঋণ বিতরণ মনিটরিং কমিটি করে দিয়েছি, এবং এটা দেখেন 2600 অ্যাপ্রুভ, 4200 অনুমোদিত। তার মানে 6,000 কোটি টাকা কিন্তু অলরেডি 7,000 কোটি টাকা কিন্তু অলরেডি ডিসবার্স হয়ে গেছে। এদিকে প্রণোদনা প্যাকেজের বাইরে আরও 600 কোটি টাকার তহবিল চেয়েছে বিসিক। এ তহবিল পেলে প্রান্তিক পর্যায়ে কম সুদে ঋণ বিতরণ কার্যক্রম সম্প্রসারণ করা যাবে বলে জানান সংস্থাটির চেয়ারম্যান। 50 কোটির উপর হলে বৃহৎ শিল্প। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। করোনায় ক্ষতিগ্রস্ত প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ দিতে আইএফআইসি ব্যাংক ও দোকান মালিক সমিতির মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে। আইএফআইসি ব্যাংকের পরিচালক নুরুল হাসনাত ও দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করবেন। এ সময় জানানো হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ক্ষতিগ্রস্ত দোকান মালিক সমিতির সদস্য ক্ষুদ্র ব্যবসায়ীদের বাংলাদেশ ব্যাংকের বিশেষ প্রণোদনা স্কিমের আওতায় ঋণ সহায়তা দেয়া হবে। শেষ করছি প্রীতিলতার জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণের খবর দিয়ে।
ব্রিটিশ বিরোধী আন্দোলনে আত্মকুতি দেয়া প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে এ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা ও মনোজ প্রামাণিক। মহরত অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, এ চলচ্চিত্র ইতিহাসকে সমৃদ্ধ করার পাশাপাশি তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উজ্জীবিত করবে। দেখুন প্রণব চক্রবর্তী রিপোর্ট। বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার 1932 সালে চট্টগ্রামের পাহাড়তলিতে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ হলে পুলিশের সাথে সংঘর্ষে আত্মাহুতি দেন সায়ানাইড নিয়ে। মাস্টারদা সূর্য সেনের বিপ্লবী দলের এ সদস্য আন্দোলিত করেছিলেন স্বাধীনতার জন্য। এ বীরকন্যার প্রতি শ্রদ্ধা জানিয়ে হচ্ছে চলচ্চিত্র ভালোবাসা প্রীতিলতা। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস এবং প্রদীপ ঘোষের পরিচালনায় নির্মিত হবে এ সিনেমা। মিলবে সরকারি অনুদান। চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর মিলনায়তনে হয় এর মহরত। চিন্তা চেতনা মননের জায়গা মিলিয়ে তৈরি করলে হয় একটি ভিন্ন মাত্রার চলচ্চিত্র হবে। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, মহিয়সী এ নারীকে নিয়ে চলচ্চিত্র সমৃদ্ধ করবে ইতিহাসকে। দেশের সীমানা পেরিয়ে প্রদর্শিত হবে বিদেশে। মূল্যবোধ, দেশাত্মবোধ, মমত্ববোধে উজ্জীবিত মানুষ প্রয়োজন। সে মানুষ গড়ার জন্য চলচ্চিত্র শিল্প বিরাট ভূমিকা রাখতে পারে। মন্ত্রী জানান, সিনেমার সুদিন ফেরাতে 5 কোটির পরিবর্তে 10 কোটি টাকা অনুদান দিচ্ছে সরকার। বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলগুলো চালু করা, চালু থাকা সিনেমা হল যেগুলো আছে সেগুলোর আধুনিকায়ন এবং নতুন নতুন সিনেমা হল নির্মাণের জন্য দীর্ঘমেয়াদী স্বল্প সুদে ঋণ দেওয়ার জন্য একটি বিশেষ তহবিল খুব সহসা ইনশাআল্লাহ গঠিত হবে। চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করছেন তিশা ও মনোজ প্রামাণিক, আর সঙ্গীত পরিচালনা করছেন বাপ্পা মজুমদার। ইতিহাসের ঐতিহাসিক সত্যটুকু আমরা ধারণ করে চলচ্চিত্র নির্মাণের জন্য যে কাহিনীর বিবরণ দেওয়া দরকার দৃশ্যপটে, সেই দৃশ্য ভাষাটা আমরা ব্যবহার করতে চাই চলচ্চিত্রের মাধ্যমে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করব সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। জলবায়ু পরিবর্তনে সতর্ক হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর। বহুপাক্ষিক উদ্যোগ নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সৌদি যেতে ফের রাস্তায় প্রবাসীরা। 1 অক্টোবর থেকে ফ্লাইট, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। টিকিটের জন্য ভিড়। ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তি ঠেকাতে কঠোর নজরদারি। এনআইডি জালিয়াতিতে জড়িতদের ছাড় নয়। নিহত কিশোরীর জীবিত ফেরা, বিচারিক তদন্তের নির্দেশ। 4 নভেম্বরের মধ্যে দিতে হবে প্রতিবেদন। ফের চড়া পেঁয়াজের বাজার। আমদানি বাড়লে কমবে দাম, বলছেন ব্যবসায়ীরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।